বন্ধুরা, আমি অনিতা বলছি, অনিতার ডায়েরি চ্যানেল থেকে। দেখতে দেখতে 2023 সালটা এলো আর হুট করে চলে গেল। এই 1 বছরে পৃথিবীর কত কত নতুন ঘটনা ঘটেছে, আবার কত ভালো ভালো ঘটনা ঘটেছে, আবার কত নানা মন খারাপের ঘটনাও ঘটেছে। এই ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। একটা বছর করে চলে যায়, আমরা 1 বছর করে জীবনের শেষ সীমানায় পৌঁছতে থাকি। এইভাবেই আদ্রিকা বোসের জীবন কাটছিল। আদ্রিকা একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। আদ্রিকা আজ অফিসে এসেছে 12টা 30 মিনিটে। তারপর লিফটে উঠে 18 তলায় গিয়ে নিজের কেবিনে পৌঁছতে পৌঁছতে 12টা 45। ঠিক 1টার সময় অন্য ডিরেক্টরদের সঙ্গে মিটিং আছে। মার্কেটে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য এই মিটিং। তাছাড়া পুনেতেও একটা নতুন ব্রাঞ্চ খোলার কথাও আলোচনা হবে। আদ্রিকা নিজের কেবিনে বসে ডায়েরি খুলে অ্যাসিস্ট্যান্টকে ডেকে কয়েকটা ফাইল লাউঞ্জে দিয়ে ওর টেবিলে রাখতে বলল। লাউঞ্জে নিয়ে ওর টেবিলে রাখতে বলল। তারপর নিজে একটা ডায়েরি, ল্যাপটপ আর ফোন নিয়ে লাউঞ্জে ঢুকলো। গিয়ে দেখে সবাই প্রায় এসে গেছে। ও আর মার্কেটিংয়ে নীলাদ্রি শেখর এখনো প্রেজেন্ট হয়নি। আদ্রিকা ঢুকেই সবাইকে গুড মর্নিং বলে সিটে বসলো। সবাই যার যার ল্যাপটপ নিয়ে কিছু আলোচনা করছিল। তখনও 1টা বাজতে আর 2-3 মিনিট বাকি আছে। ঠিক তক্ষুনি নীলাদ্রি শেখর গুড মর্নিং বলে ঢুকলো। ওকে দেখে আদ্রিকার মনে হচ্ছিল নীলাদ্রি এইমাত্র ঘুম থেকে উঠে জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মিটিংয়ে এসেছে। ওর কথাবার্তাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। সবাই তখন ওর দিকে তাকাচ্ছিল। আজকে কিন্তু মিটিংটা নীলাদ্রিকে নিয়েই হবে। নীলাদ্রিকেই বেশি কথা বলতে হবে। নতুন প্রোডাক্টটা কীভাবে মার্কেট করবে। নীলাদ্রি নতুন প্রোডাক্টের কথা শুনে সঙ্গে সঙ্গে বলে উঠল, হরিবল। আবার একটা চাপ। মিস্টার সুরজ গোস্বামী বলে উঠল, মিস্টার নীলাদ্রি, আপনি কি অসুস্থ? নীলাদ্রির মনে হলো কথাটা শুনতে পেল না। ও ল্যাপটপ থেকে একটা ডেটা যেন সবাইকে দেখাতে চাইছিল, কিছুতেই পেজটা খুলতে পারছে না। আদ্রিকা এবার মুখ খুলল, বলল, মিস্টার নীলাদ্রি, আপনি অসুস্থ থাকলে আজকে থাক, আপনি আসতে পারেন। আমরা আজকে নিজেরাই নতুন একটা ব্রাঞ্চ খোলার কথা আলোচনা করিনি। ওদিক থেকে মিসেস পাঞ্চালি ম্যাডামও বলে উঠল, আপনি আজকে বাড়ি যেতে পারেন নীলাদ্রিবাবু। নীলাদ্রির ওপর এতটা দরদ কারণ সবাই জানে ঠিক 3 দিন আগে নীলাদ্রির সঙ্গে ওর ওয়াইফ পায়েলের ডিভোর্স হয়ে গেছে। একটা 3 বছরের ছেলেকে নিয়ে পায়েল চলে গেছে। এই জন্য নীলাদ্রি আপসেট হয়ে আছে। আদ্রিকার মনে হলো নীলাদ্রি কালকে খুব বেশি ড্রিঙ্ক করেছে, তাই আজকে ওর মাথাটা ঝিমঝিম করছে। আদ্রিকা মিস্টার গোস্বামী, পাণ্ডে, পাঞ্চালি একসঙ্গে নীলাদ্রিকে চলে যেতে বলল। নীলাদ্রি সবাইকে গুড বাই বলে ল্যাপটপটা নিয়ে বাইরে চলে গেল। তারপর সবাই মিটিং শুরু করলো। 2:30 পর্যন্ত মিটিং চলল। মিটিংয়ে ঠিক হলো মাসের শেষে শুক্রবার আরেকটা মিটিং হবে। সবাই লাউঞ্জ থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল। আদ্রিকা আর মিস্টার গোস্বামী দুজনে একটু বসে লাউঞ্জে নীলাদ্রির সম্বন্ধে কিছু আলোচনা করছিল। গোস্বামী বলল, একটা ব্রাইট ছেলে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। ওর বাবা মা ওকে কিছু বলে না। আদ্রিকা বলল, ওর বাবা মা তো এখানে থাকে না, গৌহাটিতে থাকে। গোস্বামী এখানকার ডিরেক্টরদের মধ্যে একটু বড় বয়সে। তিনি আদ্রিকাকে বললেন, তোমাকে মা একটা রিকোয়েস্ট করব। তুমি আর নীলাদ্রি একসঙ্গে পাশ করেছো,
তোমার তো খুব ভালো বন্ধু, ওকে একটু বোঝাও না। আদ্রিকা চুপ করে রইল। মিস্টার গোস্বামী বুঝতে পারলেন, বললেন, ঠিক আছে, আমি নীলাদ্রিকে ফোন করে বলবো। আদ্রিকা নিজের কেবিনে ফিরে এলো, এক কাপ কফি খেয়ে কাজ আরম্ভ করলো। কিছুক্ষণ পর বাড়ি থেকে একটা ফোন এলো। বাড়ি থেকে কাজের মেয়ে ওকে বলল, বৌদি, শিমুল কিছু খায়নি, শুধু তোমার হাতে খাবে বলছে। আদ্রিকা জিজ্ঞেস করলো, বাবা মাকে ঠিকমতো ওষুধ দিয়েছিস? ওপার থেকে বলল, হ্যাঁ গো বাবা, দিয়েছি। আদ্রিকা বলল, ঠিক আছে, আমি এসে শিমুলকে খাইয়ে দেব। আদ্রিকা ফোনটা রেখে কোথায় যেন হারিয়ে গেল, সেই কলেজ লাইফে। নীলাদ্রি, সব্যসাচী, পায়েল আর আদ্রিকা, এই চারজনে খুব বন্ধু ছিল। সপ্তাহে একসঙ্গে নন্দনে একটা সিনেমা ওদের বাঁধা ধরা ছিল। তারপর হইচই করে বুক ফেয়ার, চলচ্চিত্র উৎসব কী না দেখত। কলেজের ফাংশনে একসাথে চারজনে মিলে কোরাস গাওয়া বাঁধা ধরা ছিল। চারজনই বাবা মায়ের একমাত্র সন্তান। সবাই উচ্চবিত্ত না হলেও মধ্যবিত্ত ছিল। অভাব ওদের কিছুই ছিল না। ওদের মধ্যে সবচেয়ে উচ্চবিত্ত ছিল সব্যসাচী। পাশ করার পর আদ্রিকা বাবার আদ্রিকাকে বলল, এবার তুমি কি করবে? আমার ব্যবসা দেখাশোনা করো। আদ্রিকাদের লেদার ইম্পোর্টের ব্যবসা ছিল। আদ্রিকা বাবার সঙ্গে অফিসে গিয়ে গিয়ে একটু একটু কাজ শিখতে লাগলো। একদিন আদ্রিকা অফিসে বসে আছে, তখন সব্যসাচীর বাবা প্রদীপবাবু ওদের অফিসে এলো আদ্রিকার বাবা যোগেশবাবুর সঙ্গে দেখা করতে। আদ্রিকাকে দেখে বলল, তুমি যোগেশের মেয়ে? এটা সব্যসাচীও বুঝি জানে না। আদ্রিকা বলল, না কাকু, আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয় না। প্রদীপবাবু সব্যসাচীর বাবা যোগেশের সঙ্গে ব্যবসা সম্বন্ধে কিছু দরকারি কথা বলে চলে যাওয়ার জন্য তৈরি হলো। তারপর বলল, যোগেশ, তোমার সাথে আমি পরে ফোনে কথা বলবো। আদ্রিকা বাবাকে বলল, ওনার সঙ্গে তোমার ব্যবসার কোনো যোগাযোগ আছে? যোগেশবাবু বললেন, আমি আর প্রদীপ তো একসঙ্গে লেদার ইম্পোর্ট করি। এইসব ভাবতে ভাবতে কখন 5টা বেজে গেছে বুঝতে পারেনি। অ্যাসিস্ট্যান্ট মধুমিতা এসে বলল, ম্যাডাম, 5টা বাজে, বাড়ি যাবেন না? আদ্রিকার ভাবনার মধ্যে ছেদ পড়ল। তারপর কয়েকটা কাজ শেষ করে লিফটে করে নেমে নিজের গাড়িতে গিয়ে উঠল। গাড়ি করে যেতে যেতে আবার সেই চিন্তায় ডুবে গেল। আদ্রিকার বন্ধুদের মধ্যে নীলাদ্রিকেই আদ্রিকার ভালো লাগতো। এ কথা নীলাদ্রিকে কোনোদিনই বলে উঠতে পারেনি, কিন্তু সবাই ওদের আচরণে একটু একটু বুঝতে পারত। কিন্তু শেষ পর্যন্ত আদ্রিকার বিয়ে হলো সব্যসাচীর সঙ্গে। সব্যসাচীকে প্রদীপবাবু জিজ্ঞেস করেছেন, কিরে, আদ্রিকাকে আমি ঘরের বউ করে আনবো? সব্যসাচী কোনো উত্তর দেয়নি। আদ্রিকার সঙ্গে সব্যসাচীর বিয়ে হয়ে গেল। ওরা সব বন্ধুরা এসে 3 দিন ধরে খাওয়া দাওয়া হইচই করলো। নীলাদ্রি আদ্রিকাকে মাত্র একটা গোলাপ দিয়ে বলল, আমাদের ভালোবাসার ইতি ঘটল। হঠাৎ গাড়িটা ব্রেক মারল। আদ্রিকার বডিতে ধাক্কা লাগলো। আদ্রিকা আবার এই জগতে ফিরে এলো। আদ্রিকা ঘড়িতে দেখলো 6টা বেজে গেছে। ড্রাইভারকে বলল, একটু তাড়াতাড়ি চালাও, শিমুলদি তো আমার হাতে খাবে বলে না খেয়ে বসে রয়েছে। ড্রাইভার অন্য গাড়ি পাশ কাটিয়ে কাটিয়ে একটু তাড়াতাড়ি চলল। ড্রাইভার আদ্রিকাকে বলল, ম্যাডাম, আপনি কত ভালো। দাদা চলে যাওয়ার পর পুরো সংসারটা আপনি সামনে রেখেছেন। আদ্রিকা তাড়াতাড়ি বাড়ি এসে সমস্ত জামাকাপড় চেঞ্জ করে খাবার নিয়ে শিমুলকে খাওয়াতে গেল। শিমুল ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে আদ্রিকাকে বৌমণি বলে জড়িয়ে ধরল। আদ্রিকার চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিমুলকে খাইয়ে শ্বশুর শাশুড়ি খোঁজ নিতে গেল। শ্বশুরের প্রেশারটা বেড়েছে, আর শাশুড়ি তো আর্থারাইটিসে একবারে বিছানায় পঙ্গু হয়ে আছে। আদ্রিকা শ্বশুর শাশুড়ির সঙ্গে
নিজের মেয়ের মতো ব্যবহার করে। তারাও আদ্রিকাকে নিজের মেয়ের মতো দেখে। আজ মাত্র 3 মাস হয়েছে সব্যসাচী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন আদ্রিকাকে শ্বশুর আর শাশুড়ি বলেছে, বৌমা তুমি বাপের বাড়ি চলে যাবে? আদ্রিকা বলেছে, আমি শ্বশুরের ভিটেতেই থাকবো আপনাদের মেয়ে হয়ে। আমি চলে গেলে শিমুলকে নিয়ম করে কে ওষুধ খাওয়াবে? আমাকে সব্যসাচী সব মায়ার বন্ধনে জড়িয়ে রেখে নিজে একেবারে ফাঁকি দিয়ে চলে গেছে। এখন প্রদীপবাবু সমস্ত ব্যবসার দায়িত্ব মেয়ে আদ্রিকাকে দিল। এই 3 মাস ধরে আদ্রিকা মনের দুঃখ চেপে রেখে একটা যন্ত্রের মতো সব কাজ নিষ্ঠার সঙ্গে করে যায়। আদ্রিকা এই বুড়ো বুড়িদের ছেড়ে আর এই মেন্টাল ডিপ্রেশনের রুগী শিমুলকে ছেড়ে কোথায় যাবে? ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আদ্রিকাকে শক্তি দেন, আদ্রিকা যেন হাসি মুখে এই সমস্ত লোকগুলোর সঙ্গে একসাথে জীবন কাটাতে পারে। আমার ডায়েরি বন্ধ করলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। নমস্কার। আবার পরে একটা সামনে নতুন গল্প নিয়ে আসবো।